শিমুলপুর বনে নদীর দুই তীরে টুনি আর বিউটি নামে দুই বান্ধবী বাস করত। দুই বান্ধবীর মাঝে খুবই মিল ছিল। বিউটিটা ফলের পায়েস খেতে খুবই পছন্দ করে। যাই গিয়ে ওকে একটু পায়েস দিয়ে আসি, পায়েস পেলেও খুব খুশি হবে। এই বলে টুনি পায়েসের বাটি নিয়ে নদীর ওই পাড় থেকে দুই পাড়ে সোজা বিউটির বাড়িতে চলে আসে। বিউটি, বাড়িতে আছিস? এই বিউটি। আরে টুনি, তুই কি নিয়ে এসেছিস? তোর জন্য একটু ফলের পায়েস নিয়ে এসেছি। ফলের পায়েস? উফ, শুনে তো জিভে জল চলে এলো। দে দে, আমি এক্ষুনি খাবো। দারুণ স্বাদ। সত্যি টুনি, তোর হাতে জাদু আছে। তোর মতো এত ভালো পায়েস কেউ রান্না করতে পারবে না। হয়েছে রে, আর প্রশংসা করতে হবে না। এখন আমি চলি, বাড়িতে আমার অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে, যা, আমাকেও এখান থেকে যেতে হবে। এই বলে টনি ওর বাড়ির দিকে চলতে থাকে। এদিকে বিউটিও তার কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এভাবে টনি আর বিউটির দিন চলতে থাকে। এদিকে কালু কাক নামে এক দুষ্টু পাখি ওই বনে বাস করত। যাক বাবা, অবশেষে একটা ফল খুঁজে পেলাম। এবার এই ফল খেয়ে ক্ষুধা মেটাবো। টিয়া এসব বলে যেই ফলটা খেতে ধরে, ঠিক তখনই সেখানে ঝড়ের বেগে কালু কাক চলে আসে আর টিয়ের হাত থেকে ফলটা কেড়ে নেয়। এ কি কালু দাদা, তুমি আমার হাত থেকে ফলটা কেড়ে নিলে কেন? দাও বলছি, ফলটা ফিরিয়ে দাও আমাকে। ফিরিয়ে দেওয়ার জন্য তো কেড়ে নেইনি, উল্টো আমি এই ফলটা খাবো তার জন্য কেড়ে নিয়েছি। যা, এখান থেকে কেটে পড়, এই ফল তুই আর পাবি না। কি বলছো কি এসব? কত কষ্ট করে এই ফলটা খুঁজে পেয়েছি আমি। দাও বলছি, ফিরিয়ে দাও, এই ফল আমি খাবো। বললাম না দিব না, যা তো এখান থেকে। ফল না দিলে আমি তোমার নামে মোড়ল দাদার কাছে বিচার দিব। হাসালি, তোর মোড়ল দাদা আমার বিচার নয়, উল্টো তোরই বিচার করবে। কারণ আমি মোড়লি গোলের বন্ধু হই, তাই ভালোই ভালোই বলছি, চলে যা এখান থেকে, নয়তো আমার বন্ধুকে বলে তোকে বন থেকে তাড়ানোর ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি। তবে একটা কথা শুনে রাখো, এভাবে অন্যের জিনিস ছিনিয়ে নেওয়া অন্যায়। তুমি একদিন না একদিন এর শাস্তি পাবেই পাবে। কে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। কালু ছিনিয়ে নেওয়া ফলটা হাসতে হাসতে খেতে থাকে। একটা ফল খেয়ে পেটের এক কোনো ভরলো না। যাই দেখি আর কার কাছে কি পাওয়া যায়। দেখে তো হিসাব করে আজ সারাদিন কত টাকা আয় করেছি, আর বাজার থেকে কি কি কিনতে পারবো। এই 100, এই 200, 250, 500। ময়ূর সব টাকা হিসাব করার আগেই কালু কাক ময়ূরের হাত থেকে টাকাগুলো ছিনিয়ে নেয়। তোকে আর কষ্ট করে টাকাগুলো হিসাব করতে হবে না রে ময়ূর। তাছাড়া টাকা হিসাব করে কি করবি বল? খরচ তো আর করতে পারবি না। টাকা খরচ করতে পারবো না মানে কি বোঝাতে চাচ্ছ তুমি? আর টাকা এভাবে ছিনিয়ে নিলে কেন? দাও, আমার টাকা দাও। এই কালু যে জিনিস একবার হাতে নেয় তার কখনো ফিরিয়ে দেয় না। এসব টাকা এখন আমার। না না দাদা, এমনটা করো না। টাকাগুলো অনেক কষ্টে আয় করেছি, ওগুলো দিয়ে খাবার কিনতে হবে, নয়তো যে আমার বউ বাচ্চা না খেতে পেয়ে মরে যাবে। দয়া করো দাদা। আমার কোনো দয়া মায়া নেই, আর তোর বক বক শোনারও সময় নেই। যা তো, দূর হয় এখান থেকে। আমার যা দরকার আমি তা পেয়ে গেছি। বদমাশ কালু, আমার পরিশ্রমের টাকাগুলো নিয়ে গেলি, তোর জীবনে ভালো হবে না। ময়ূর কান্না করতে থাকে। কালু এভাবে পুরো বনের পাখিদের কাছ থেকে যখন যা পায় তাই ছিনিয়ে নিতে থাকে। বনের পাখিরা কালুর এমন অত্যাচারে অতিষ্ঠ হয়ে যায়। আহারে, হাঁসটার কি দুরবস্থা! চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, পাখা দুটো কেমন দুদিকে ছড়িয়ে আছে। মনে হয় অসুস্থতায় হাঁসটার অনেক কষ্ট হচ্ছে। কিন্তু এটা কার হাঁস? আশেপাশে তো কাউকেই দেখছি না। যাই হোক, হাঁসটাকে এক্ষুনি বাড়িতে নিয়ে গিয়ে সেবা যত্ন করতে হবে, তারপরে কি সুস্থ করে তুলতে হবে।
এই বলে বিউটি আশেপাশের জঙ্গলের লতাপাতা দিয়ে একটা গোল বাসা বানায় আর অসুস্থ হাঁসটাকে সেই গোল বাসায় বসিয়ে তার বাড়িতে নিয়ে আসে আর অসুস্থ হাঁসটার সেবা যত্ন করতে থাকে। এভাবে 2 দিন কেটে যায়। বিউটির সেবা যত্নে হাঁসটা সুস্থ হয়ে যায়। প্যাক 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 প্যাক। নে হাসছো না, খাবার খেয়ে নে। আমি একটু আমার বান্ধবীর সাথে দেখা করতে যাব। আজ 2 দিন হলো ওর সাথে দেখা হয় না, আবারও আসেও না আমার সাথে দেখা করতে। তুমি কিন্তু বাড়িতে সাবধানে থাকবে, কেমন? প্যাক 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 প্যাক। বিউটি আর কিছু না বলে হাঁসকে খেতে দিয়ে টুনির সাথে দেখা করার উদ্দেশ্যে চলতে থাকে। অন্যদিকে টুনিও বিউটির বাড়ির দিকে আসতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই পথের মাঝে দুজনের দেখা হয়ে যায়। ভালোই হলো রে, মাঝপথে তোর সাথে দেখা হয়ে গেল। এই 2 দিন অনেক ব্যস্ত ছিলাম, তাই তোর সাথে দেখা করতে পারিনি। আবার তুইও আসিসনি। দেখা করতে আসবো কি করে? জানিস, একটা অসুস্থ মেয়ে হাঁস নদীতে কুড়িয়ে পেয়েছি। ওই হাঁসের সেবা যত্ন করার কারণে তো তোর সাথে দেখা করার সময়ই পাই না। বলিস কি, তুইও হাঁস কুড়িয়ে পেয়েছিস? আমিও একটা ছেলে হাঁস কুড়িয়ে পেয়েছি। ওই হাঁসের কথা তোকে বলতে এসেছি। আরে বাহ, এ তো বেশ খুশির খবর। শোন বান্ধবী, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি রে, বলতে শুনি। শোন, তোর একটা ছেলে হাঁস আছে আর আমারও মেয়ে হাঁস। তাই বলি কি, চল তোর আর আমার হাঁসের বিয়ে দিয়ে দেই। আমাদের হাঁসের বিয়ে হলে আমাদের সম্পর্কটা আরো বেশি মজবুত হবে। ঠিক বলেছিস। এবার বল, কোন দিন হাঁসের বিয়ে দিব? কোন দিন আবার? কালকে হাঁসের বিয়ে দিব। তাহলে তো আজ থেকে সব ব্যবস্থা করতে হবে, আবার বনের পাখিদেরও নিমন্ত্রণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, চল দেরি না করে নিজেদের কাজে লেগে পড়ি। এই বলে বিউটি আর টনি যে যার বাড়িতে চলে আসে। এভাবে দিন গড়িয়ে রাত পেরিয়ে পরের দিন সকাল হয়ে যায়। বনের পাখিরা হাঁসের বিয়ে দেখতে নদীর পাড়ে চলে আসে। বাহ বিউটি, তোর হাঁসকে তো দেখতে অনেক সুন্দর লাগছে। তোর হাঁসকে একদম হাঁসদের রাজকন্যার মতো লাগছে। চল এবার বিয়ের কাজ শুরু করি। কালু, জানো টুনি আর বিউটি 2 বান্ধবী 2টো হাঁস কুড়িয়ে পেয়েছে আর আজকে ওরা 2 হাঁসের বিয়ে দিচ্ছে। তাই নাকি? তাহলে তো ওই হাঁস দুটোকে ছিনিয়ে নিয়ে আসতেই হয়। কাকুলি, তুমি থাকো, আমি ওই হাঁস দুটোকে নিয়ে আসছি। এই বলে কালু টুনি আর বিউটির হাঁস ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে উঠতে থাকে। এদিকে টুনি আর বিউটি তাদের হাঁসের বিয়ে সম্পূর্ণ করে। বিয়ে সম্পূর্ণ হওয়ার সাথে সাথে হাঁস দুটো সবাইকে অবাক করে দিয়ে হাঁস রূপ থেকে পরি আর পরিরাজের রূপ ধারণ করে। এ কি, আমাদের হাঁস কোথায় গেল? আর তোমরা কারা? আমরা পরিরাজ্যের রাজা আর রানী। এক তান্ত্রিকের অভিশাপের কারণে আমরা দুজন 2টো হাঁস হয়ে গিয়েছিলাম। সে না হয় বুঝলাম, কিন্তু তোমরা দুজন আলাদা হয়েছিলে কি করে? আমরা এক ঝড়ের কারণে আলাদা হয়ে পরিরাজ্য থেকে সোজা এই বনে চলে আসি আর অসুস্থ হয়ে পড়ি, আর তোমাদের সেবা যত্নে আবার সুস্থ হয়ে যাই। আমরা ভেবেছিলাম আর কখনো নিজেদের রূপ ফিরে পাবো না, কিন্তু আমাদের ভাবনা ভুল প্রমাণিত হয়ে যায়। তোমরা দুজন আমাদের বিয়ে দিয়ে আমাদেরকে অভিশাপ মুক্ত হতে সাহায্য করো। তোমরা দুজন অনেক ভালো, আমরা তোমাদের এই ঋণ কখনোই শোধ করতে পারবো না। ধন্যবাদ তোমাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ। এভাবে বলো না, আমরা নিজেদের অজান্তে তোমাদের উপকার করতে পেরে অনেক খুশি। তোমার কথা শুনে আমি মুগ্ধ হলাম। তোমাদের দুজনকে আমাদের পক্ষ থেকে এই 2 থলে মোহর উপহার দিলাম। এই নাও। এই টুনি বিউটি, তোরা যে হাঁস দুটোর বিয়ে দিচ্ছিস, ওই হাঁস দুটো কোথায় রে? ওই হাঁস দুটো নেই দাদা। নেই মানে? কি করেছিস ওই হাঁস দুটোকে? তোরা আমার থেকে হাঁস দুটোকে লুকিয়ে রেখেছিস, তাই তো? ভালোই ভালোই বলছি, হাঁস দুটোকে আমার হাতে তুলে দে, নয়তো কিন্তু তোদের খবর আছে। তুমি কি খবর করবে আমাদের? আজ তো আমরাই তোমার খবর করব। মানে কি বলতে চাইছিস, খুলে বল। আমি খুলে বলছি, তুমি এতদিন বনের পাখিদের অনেক চালিয়েছো, আর আজ যে হাঁস দুটোকে নিতে এসেছো, ওই হাঁস দুটো পরি হয়ে গিয়েছে। এবার পরীকে দিয়ে তোমাকে শাস্তি দিব। পরি, এই বদমাইশ কালুকে শাস্তি দাও, এ খুবই অত্যাচারী। আমরা এর সম্পর্কে জানি, বজ্জাত কাক অনেক জ্বালিয়েছিস, দাঁড়া দেখাচ্ছি মজা। এই বলেই পরি কালুকে একটা প্রজাপতি বানিয়ে দেয়। আমি অনেক অন্যায় করেছি, আর কখনো অন্যায় করব না, আমাদেরকে ক্ষমা করে দাও, আমি আগের মতো হতে চাই।
তোর কোনো ক্ষমা নেই, ভোগ কর শাস্তি। আর বিউটি টুনি, আমরা এবার চলি, আমাদের বিদায়ের সময় হয়েছে। এসব বলে পরি আর পরিরাজ টুনি বিউটির কাছে বিদায় নিয়ে চলে যায়। এদিকে কালু কাকু শাস্তি পাওয়ায় বনের পাখিরা বেশ সুখে দিন কাটাতে থাকে। আঙ্কেল, ও আঙ্কেল, আমাকে এক গ্লাস খেজুরের রস দাও। আমি এই শীতের সকালে খেজুরের রস খাওয়ার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি। এই নে রে বাবা। আচ্ছা আঙ্কেল, তুমি এরকম ছেঁড়া চাদর কেন পরেছ? তোমার কি আর কোনো চাদর নেই? না রে বাবা, আমরা তো খুব গরিব, তাই নতুন কোনো চাদর কিনতে পারি না। থাক রে বাবা, আমার আবার সবগুলো রস বিক্রি করতে হবে। টোনা তার খেজুর গাছের রস বিক্রি করে তার পরিবারের সাথে অনেক কষ্টে দিন কাটাতো। আজও টোনা প্রতিদিনের মতো খেজুরের রস বিক্রি করছিল। আর কিছুক্ষণের মধ্যেই 2 হাড়ির সব রস বিক্রি করে সে বাড়ির উদ্দেশ্যে চলে আসে। আর আসার পথে সে একটা ঝোপের ওপরে ঝলমলে একটা লাল চাদর পরে থাকতে দেখতে পায়। ও মা গো, এত সুন্দর চাদর আমি এর আগে কখনো দেখিনি। মনে হচ্ছে এই চাদর কোনো বিখ্যাত পাখি তৈরি করেছে। যাই, আজকে এই চাদরটা আমি আমার মেয়েকে উপহার দিব। লাল চাদর পেয়ে আমার মেয়েটা অনেক খুশি হবে। এরপর টোনা চাদর নিয়ে বাড়িতে চলে আসে। আর লাল চাদর পেয়ে টুকি অনেক খুশি হয়ে যায়। ওয়াও, কত সুন্দর চাদর! আমার চাদরের মতো চাদর ইবনে আর কারোর নেই। বাবা, ও বাবা, এই চাদরটা তুমি কোথা থেকে এনেছো? এই চাদরটা আমি কুড়িয়ে পেয়েছি রে মা। তোকে তো নতুন কোনো চাদর কিনে দিতে পারি না, তাই এই চাদরটা এখন থেকে তোর। জানো বাবা, কাল আমাদের বনে ছবি অঙ্কন করার প্রতিযোগিতা আছে। আমি এই লাল চাদর পরে প্রতিযোগিতায় যাব। কি মজা, কি মজা! দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন টুকি লাল চাদরটা পরে প্রতিযোগিতায় চলে আসে। শোনো ছানারা, তোমাদেরকে অঙ্কন করার জন্য 5 মিনিট সময় দেয়া হলো। এরই মধ্যে যে একটা সুন্দর ছবি অঙ্কন করতে পারবে সেই হবে আজকের বিজয়ী। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমরা বুঝতে পেরেছি। এরপর ইগলি যেই না বাঁশিতে ফু দেয়, সাথে সাথে সব ছানারা অঙ্কন করতে শুরু করে। এদিকে টুকি যেই না তার পেন্সিলটা বোর্ডে স্পর্শ করবে, সাথে সাথে অনেক সুন্দর একটা দৃশ্য তৈরি হয়ে যায়। তা দেখে টুকি তো অবাক হয়ে যায়। কে, এটা কি করে হলো? আমি তো এখনো অঙ্কন করা শুরুই করিনি। তাহলে আমার ছবি অঙ্কন করা কিভাবে শেষ হলো? টুকি অদ্ভুত কর্মকাণ্ড দেখে ভাবতে লাগে। এদিকে টুকিকে দাঁড়িয়ে থাকতে দেখে ইগলি টুকির কাছে চলে আসে। একে টুকি, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? আরে, তোমার অঙ্কন শেষ? আর এত সুন্দর দৃশ্য অঙ্কন এত তাড়াতাড়ি কিভাবে করলে? ইগলির কথা শুনে সব ছানারা টুকির অঙ্কন দেখতে চলে আসে। তোকে কি কোনো জাদু জানে নাকি? জাদু না জানলে এত সুন্দর অঙ্কন কি করে করতে পারে? তোর আমার আর পুরস্কার পাওয়া হলো না। এত সুন্দর ছবি অঙ্কন করার জন্য আমাদের আজকের বিজয়ী টুকি। তাই টুকি পেয়ে যাচ্ছে গোল্ড মেডেল ও নগদ 1000 টাকা। ছানারা, সবাই টুকির জন্য হাততালি দাও। মা, ও মা, এই দেখো, আমি প্রতিযোগিতায় বিজয়ী হয়েছি আর কতগুলো পুরস্কারও পেয়েছি। কিন্তু জানো মা, আজ একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। এরপর টুকি তার মাকে সব কথা খুলে বলে। তবে এটা লাল চাদরের জন্য হয়নি তো? এই চাদরকে পরীক্ষা করে দেখতে হবে রে মা। এই নে রে মা, তুই চাদরটা খুলে ছবি অঙ্কন কর দেখি। যেমন কথা তেমন কাজ। টুকি লাল চাদর খুলে রেখে খাতায় পেন্সিল দিয়ে ছবি আঁকার চেষ্টা করে, কিন্তু এবার আর আগের মতো ঘটনা ঘটে না। এবারে চাদরটা জড়িয়ে অঙ্কন কর দেখি। টুকি লাল চাদর জড়িয়ে যেই না পেন্সিলটা খাতায় রাখে, সাথে সাথে ছবি অঙ্কন করা হয়ে যায়। এরপর টুনির আর বুঝতে বাকি থাকে না যে এটা একটা জাদুর লাল চাদর। তার মানে বাবা একটা জাদুর লাল চাদর করে পেয়েছে। ইয়ে, কি মজা, কি মজা! এই জাদু
জাদুর চাদর পরে এখন যে কোনো কাজ খুব তাড়াতাড়ি করতে পারবো। ঠিক বলেছিস রে মা, আমি এখন চাদরটা পরে খুব দ্রুত রান্নাটা করে ফেলি, কিছুক্ষণ পর তোর বাবা চলে আসবে। অনেক দিন থেকে ফলো করতে করতে আজ আমি এতগুলো হিরে চুরি করতে সফল হয়েছি। এখন আমাকে ধনী হওয়া থেকে আর কেউ আটকাতে পারবে না। এই চোর চোর, ধর ধর ধর, চোর চোর। এই যা, ওরা মনে হয় টের পেয়ে গেছে। পালাই বাবা পালাই, মোটেও ধরা পড়লে চলবে না। এই কথা বলে কবুতর বিটকেস নিয়ে পালাতে থাকে। আর কিছু দূর যাওয়ার পর সে টোনা রস বিক্রেতাকে দেখতে পায়। না, ওরা আর আমাকে খুঁজে পাবে না। আমি বরং এখন একটু খেজুরের রস খেয়ে গলাটা ভিজিয়ে নেই। ইস, জীবনে আর চুরি করব না। এই যে রসওয়ালা, আমাকে এক গ্লাস রস দে তো দেখি, আর আমার বিটকেসটা একটু ধর, আমি মন ভরে একটু রস খেয়ে নেই। আর একটুর জন্য চোরকে ধরতে পেলাম না, আর চোরের মুখটাও তো ভালো করে দেখতে পেলাম না। অতগুলো হিরে চুরি হয়ে গেল। ওই দেখুন স্যার, ওই চোর বিটকেস হাতে নিয়ে রস খাবে বলে দাঁড়িয়ে আছে। আসুন স্যার, আমরা টপ করে গিয়ে খপ করে চোরটাকে ধরে ফেলি। বদমাইশ চোর কোথাকার, তোর এত বড় সাহস! তুই আমার কোম্পানির হিরে চুরি করে পালিয়ে যাচ্ছিস। আজ তোকে আমি পুলিশে দিব। আপনার কোথাও ভুল হচ্ছে স্যার, আমি হিরে চুরি করব কি করে? আমি তো সামান্য একজন রস বিক্রেতা, আর এই বিটকেস আমার নয়। ও দাদা, তুমি চুপ করে আছো কেন? বলো, এটা তোমার বিটকেস। সত্যি কথা বললে তো বাকি জীবনটা জেলে কাটাতে হবে। চুপ কর স্যার, আসলে আমি রস বিক্রি করি। আর এই দাদা এসে রস খেতে চাইছে, বলছে ছুটতে ছুটতে নাকি অনেক ক্লান্ত হয়ে গেছে, তাই খেজুরের রস দিতে বলছে। এখন ধরা পড়ে গিয়ে আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। আপনি ওকে উচিত শিক্ষা দিন স্যার। এই কথা বলে কবুতর রসের হাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ইগলো তোতা ভুল বুঝে টোনাকে ধরে নিয়ে চলে যায়। এদিকে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। অন্যদিকে টোনা ফিরে না আসায় টুনি অনেক চিন্তায় পড়ে যায়। আর টুনি ও টুকি মিলে টোনাকে খুঁজতে বের হয়। আমার জন্মদিনে মা আমাকে একটা লাল চাদর উপহার দিয়েছিল, আর সেটাকে না হারিয়ে ফেলেছি। মা জানতে পেলে অনেক কষ্ট পাবে, তাই যেভাবেই হোক ওই চাদর আমাকে খুঁজে বের করতেই হবে। আরে, ওই তো আমার চাদর। এই লাল চাদর তুমি কোথায় পেলে? এটা তো আমার চাদর। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার চাদর তুমি ফিরিয়ে নাও। এই চাদরটা আমার বাবা ঝোপের ভেতরে খুঁজে পেয়েছিল। পরিকন্যা টুকির সততা দেখে অনেক খুশি হয় আর লাল চাদরটা ফিরিয়ে নিয়ে বলে, তোমার সততায় আমি মুক্ত হয়েছি, তাই আমি তোমাকে দুটো উপহার দেব। একটা আমার ইচ্ছে মতো, অন্যটা তোমার ইচ্ছে মতো। এবার বলো, তোমার কি ইচ্ছে? আমরা আমার বাবাকে খুঁজে পাচ্ছি না, তুমি কি বলতে পারবে আমার বাবা এখন কোথায় আছে? এক্ষুনি বলছি, তোমার বাবা খুবই বিপদে পড়েছে। এই নাও, এই আয়না তোমার বাবাকে মুক্ত করে দিবে। বিপদ? কিসের বিপদ পরিকন্যা? কি হয়েছে আমার টোনার? পরিকন্যা টুনিকে সব ঘটনা খুলে বলে আর লাল চাদর নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে টুনি ও টুকি পরিকন্যার দেয়া আয়না নিয়ে টোনাকে সাহায্য করতে চলে আসে। কে তুই, আর এখানে কেন এসেছিস? আপনি এই ঘরের তালা খুলে দিন স্যার, কারণ আমার টোনা নির্দোষ। তাই নাকি? তা কি প্রমাণ আছে শুনি? শোন, কোনো প্রমাণ দেখাতে না পারলে কালকে আমি ওকে পুলিশে ধরিয়ে দিব। ইগলের কথা শুনে টুনি ইগলকে আয়নাটা দেয় আর বলে, এই আয়নাতে সব সত্যি দেখা যাবে। এরপর ইগল আয়নাতে আসল চোরকে দেখতে পায় আর বিনা কারণে টোনাকে শাস্তি দেওয়ার কারণে আফসোস করতে থাকে। তুই আমাকে ক্ষমা করে দে টোনা, আমি আসল সত্যটা খুঁজে বের না করে তোকে চোর ভেবে শাস্তি দিয়েছি। সত্যতা যাচাই বাছাই না করে কাউকে দোষারোপ করা উচিত নয় স্যার। এসো টোনা, এসো। এতগুলো স্বর্ণ তুমি কোথায় পেলে শুনি? আর ওই জাদুর আয়নাই বা কোথায় পেলে টুনি? আমাকে সব বলো তো। এরপর টুনি টোনাকে সব ঘটনা খুলে বলে। আমাদের আর কোনো অভাব থাকবে না টুনি, সত্যের জয় সব সময় হয়।
দেখলে তো বন্ধুরা, সত্য ও সততা সবসময় আমাদের জিতিয়ে দেয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।